ওকে, তো আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকটার নাম হলো জয়নিং সেন্টেন্স। এটার একটা নাম হচ্ছে সেপারেটিং সেন্টেন্স। জয়নিং মানে কি দুটো, তিনটা, চারটা, পাঁচটা আলাদা সেন্টেন্স দিয়ে, এমন হতে পারে দুইটা করে সেন্টেন্স দিয়ে বলবে একটা করে সেন্টেন্স বানাও, অথবা এমন হতে পারে আপনাকে পাঁচটা সেন্টেন্স দেয়া হবে, পাঁচটা সেন্টেন্সকে যুক্ত করে বলবে একটা সেন্টেন্স বানাও, মিনিং চেঞ্জ করা যাবে না। অথবা এমন হতে পারে আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এই একটা সেন্টেন্সকে পাঁচটা সিম্পল সেন্টেন্স বানাও, যাতে করে একটা সেন্টেন্স যেই মিনিং দিচ্ছে ওই পাঁচটা সেন্টেন্স সিমিলার মিনিং দেয়। তো এটাকেই বলা হয় জয়নিং সেন্টেন্স বা সেপারেটিং সেন্টেন্স। জয়নিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বাক্যগুলোকে যুক্ত করে একটা বা একাধিক বাক্যে কনভার্ট করি। আর সেপারেটিং সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয়, আপনাকে একটা দুইটা, সাধারণত একটা বাক্য দিবে, দিয়ে বলবে তুমি এটাকে দুটো বাক্য বানাও, তিনটা বানাও, চারটা বানাও, ইভেন পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা, 10টা বাক্যও বানাতে বলতে পারে। তো এটাই হলো কি বিষয়টা আর কি। তো এই জায়গা থেকে কোশ্চেন আসে কোথায়? সাধারণত বিভিন্ন ইন্ডিয়ান এক্সামগুলোতে এই জায়গা থেকে প্রশ্ন আসে। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিলেবাসে আছে, ইন্ডিয়ান সিলেবাসে পাবেন আপনি এটা, একাডেমিক আর কি। হ্যাঁ, বিশেষ করে যে ওয়েস্ট বেঙ্গলে আর কি। আচ্ছা, এছাড়াও এই টপিকটা বিসিএস এ আসে, বিসিএস এর রিটেনে আসে। এটা 35, 36, 37, 38, আই রিপিট 35, 36, 37, 38তম বিসিএস এর রিটেনে আসছে এটা। হ্যাঁ, আবার লাস্ট যে রিটেনটা হয়ে গেছে বিসিএস এর 45th মানে 45তম বিসিএস এও আসছে। আচ্ছা, প্লাস এটা একাডেমিক রাইটিং এ মারাত্মক কাজে লাগে। একাডেমিক রাইটিং এ কাজে লাগে, সেটা আপনি এসএসসি বলেন, এটারে আপনি ডিফারেন্ট কালার ব্যবহার করি আমি একটা, এটাকে আপনি এইচএসসি বলেন, অথবা আপনি আইএলস বলেন। হ্যাঁ, সব ক্ষেত্রেই কাজে লাগে। সব ক্ষেত্রেই কাজে লাগে। এছাড়াও আমরা যখন রাইটিং করি, লেখার ভ্যারিয়েশন আনতে গেলেও এই বিষয়টা কাজে লাগে। তো আসেন খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় জয়নিং আর সেপারেটিং সেন্টেন্সে চলে যাই। আপনাদেরকে আমার একটা ক্লাস দেওয়ার কথা ছিল, ভোকাবুলারি ক্লাসটা। তো এই ক্লাসটা আমি আরো 2-3টা স্লাইড একসাথে বানিয়ে নিচ্ছি, একসাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা বাবা, একসাথে পাবেন ইনশাল্লাহ ভোকাবুলারি ক্লাসগুলো। ওকে ম্যাম, তাহলে আসেন আমরা আলোচনায় চলে যাই। এখন আমরা কথা বলবো জয়নিং আর সেপারেটিং সেন্টেন্স নিয়ে। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই দেই যে বিসিএস এ কোয়েশ্চেন গুলো কিভাবে আসছিল। হ্যাঁ, বিসিএস এ কোয়েশ্চেন গুলো কিভাবে আসছিল আমি আপনাদেরকে একটু দেখাই দেই। তো দেখেন, আপনি যদি 38তম বিসিএস এর প্রশ্নটা দেখেন, এখানে দেখছেন 1 × 4 = 4, মানে 4 4 মার্ক ছিল। এটা 38তম বিসিএস এ অনলি 4 মার্কের আসছিল। তো দেখেন তারা এখানে কি বলেছিল, ব্রেক ডাউন দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্সটাকে ব্রেক ডাউন করো, ভেঙে ফেলো। এই ব্রেক ডাউন মানেই হলো সেপারেট, সেপারেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু 4 সিম্পল সেন্টেন্সেস। চারটা সিম্পল সেন্টেন্স বানাইতে বলছে। এখানে সেন্টেন্স দেয়া আছে একটা, কিন্তু বানাতে বলা হচ্ছে চারটা। উইদাউট চেঞ্জিং দ্য মিনিং ইট কনভেইজ। এটা এই বাক্যটাতে যে মিনিংটা কনভে করছে সেই মিনিংটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। জাস্ট এখানে বাক্য দেয়া আছে একটা, আপনাকে চারটা সিম্পল সেন্টেন্স বানাতে হবে। ওকে, এটাই ছিল হচ্ছে আপনার 38তম বিসিএস এর রিটেনের। হ্যাঁ, এটা কিন্তু 38তম বিসিএস এর রিটেনের কোয়েশ্চেন। সো কেউ যদি ভাবেন বিসিএস এর কোয়েশ্চেন তো অনেক সহজ, এটা বিসিএস এর রিটেনের কোয়েশ্চেন বাবা, বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমার এক্সেসিভ কঠিনও মনে করেন না। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি টু দ্য ওয়েস্ট, পশ্চিমে we have many millions of men and women, আমরা অনেক লক্ষ লক্ষ পুরুষ এবং নারী দেখতে পাই, most of whom, যাদের অনেকেই intelligent and sentient, যাদের অনেকেই intelligent মানে আমরা জানি বুদ্ধিমান, sentient মানে হচ্ছে sentimental, আবেগপ্রবণ। হ্যাঁ, who refuse to accept the true statement, যারা ট্রু স্টেটমেন্ট গুলোকে অ্যাকসেপ্ট করতে রিফিউজ করে, and ideas that really can withstand the most searching examination. সো এখানে সেন্টেন্স দেয়া আছে একটা, আপনাকে বলা হচ্ছে চারটা সেন্টেন্সে কনভার্ট করেন। ইউসুফ আলী ভাই বলতেছেন আলহামদুলিল্লাহ স্যার, আমার সরকারি জব হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, আচ্ছা যাক, আল্লাহ আপনাকে কবুল করে নেক।
এইবার দেখেন আপনি যদি 37তম বিসিএস এ চলে যান, এইখানে মার্ক ছিল কত খেয়াল করছেন? 2 × 5, তার মানে প্রতিটা প্রশ্নে 2 মার্ক করে, টোটাল 5টা প্রশ্নে 10 মার্ক। এবার এরা আবার বলতেছে দেখেন সেপারেট বলে নাই, ব্রেক ডাউন বলে নাই, লিখছে জয়েন দ্য সেটস অফ সেন্টেন্সেস ইনটু ওয়ান সেন্টেন্স। এখানে আমরা পাঁচটা সেট দেখতে পাচ্ছি, একটা সেটে দুটো করে সেন্টেন্স দেয়া আছে। তারা বলছে আপনি এটাকে একটা সেন্টেন্সে কনভার্ট করবেন, তার মানে এটা হলো জয়নিং সেন্টেন্স। ওকে বাবা, এটা হলো জয়নিং সেন্টেন্স। তা আমরা এখানে দেখতে পাচ্ছি স্কিনস ডু নট লাস্ট অ্যাজ লং অ্যাজ পটারি। পটারি বা মৃৎশিল্প যতটা লাস্ট করে, স্কিন মানে চামড়া, চামড়া ওই যে আমরা গরু, ছাগল, পাঠা ইত্যাদির যে কুরবানি বা জবাই দেওয়ার পর যে চামড়ার কথা বলা হচ্ছে সেটা। আর নলেজ অ্যাবাউট দ্য আর্লি ইউজ অফ স্কিন ইজ ভেইগ। আমাদের যে জ্ঞানটা মানে চামড়া ব্যবহারের যে আর্লি ইউজ বা একদম শুরুর দিকের যে ব্যবহার, সে সম্পর্কে আমাদের যে জ্ঞানটা, এটা ভাষা মানে আমাদের কমপ্লিট জ্ঞান নাই। তাহলে এই দুটোকে যুক্ত করতে বলছে। এরপর দেখেন বলা হচ্ছে হাইডস আর এসেনশিয়াল, আমরা অনেকে এসেনশিয়াল বলি, হাইডস আর এসেনশিয়াল র ম্যাটেরিয়ালস। হাইড মানে হচ্ছে চামড়া। এখন বলতে পারেন ভাই স্কিন মানেও তো চামড়া, আবার হাইড মানেও চামড়া, পার্থক্য আছে? হ্যাঁ, আমি যখন আপনাদেরকে 37তম বিসিএস এর প্যাসেজটা পড়ায়, প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর করাবো, তখন বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। দেখেন স্কিন মানে হচ্ছে সাধারণত চামড়া, যেই চামড়াটা কম বয়সী বা ছোট প্রাণীর চামড়া। আর যখন কোনো চামড়াটা অনেক পুরু হয়ে যায়, বড় প্রাণীর চামড়া, আরো কিছু ডিফারেন্স আছে আর কি, এটা নিয়ে আমরা কথা বলবো প্যাসেজে, এটাকে বলা হয় হাইডস। ওকে, দেখেন হাইডস আর এসেনশিয়াল র ম্যাটেরিয়ালস। চামড়া হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ একটা কাঁচামাল, ইম্পর্টেন্ট আর্টিকেলস অফ কমার্স, কমার্সের গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। তাহলে এই যে দেখেন এখানে প্রথমে একটা সেন্টেন্স দেয়া আছে, পরে একটা ফ্রেজ দেয়া আছে, এই দুটোকে অ্যাটাচ করে একটা সেন্টেন্স বানাইতে হবে। তার মানে এইভাবে আমাদেরকে দেখেন 5 সেট প্রশ্ন দেয়া, মানে বাক্য এবং ফ্রেজ দেয়া হয়েছে, যেটাকে আমরা অ্যাটাচ করে একটা করে বাক্যে কনভার্ট করব। এরপরে দেখেন 36 বিসিএস এ যদি চলে আসেন, এরাও দিয়েছে জয়েন দ্য সেটস অফ সেন্টেন্সেস। তার মানে তারা বলতেছে সেন্টেন্সটাকে জয়েন করাও। ওকে, এখানে তারা কত দিয়েছে? 5 × 2 = 10, 10 মার্কস। দেখেন এখানে কি বলা হচ্ছে, লাভ ইজ গ্রেট ভার্চু ইন প্রাইভেট লাইফ। ব্যক্তি জীবনে লাভ একটা গুরুত্বপূর্ণ ভার্চু বা গুণ। এই প্যাসেজটা আমি আপনাদেরকে পড়িয়েছিলাম। লাভ ডাজ নট ওয়ার্ক ইন পাবলিক লাইফ। পাবলিক লাইফে বা জনজীবনে ভালোবাসা কাজ করে না। ওকে, এটা নিয়ে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম এডিটোরিয়াল লেটারে। টলারেন্স ইজ আ ডিজায়ার্ড ভার্চু। টলারেন্স বা সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, এটা হচ্ছে একটা খুবই কাঙ্ক্ষিত গুণ। ইট ইজ আ মিয়ার টক, ইট ইজ নট আ মিয়ার টক অ্যাবাউট থিং। এটা শুধুমাত্র কোনো কিছু সম্পর্কে জাস্ট বলার মতো কথা না। রাকিব ভাই, আসমা আহমেদ, থ্যাংক ইউ। আসি বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এরপরে দেখেন 35th বিসিএস, এই যে 35তম বিসিএস, যে বিসিএস এ প্রথম এই প্রশ্নটা আসছিল। ওকে, আচ্ছা, এখানে ছিল 10টা। এইবার তারা আবার কি বলতেছে দেখেন, কারেক্ট দ্য ফলোইং রান অনস বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট সাবঅর্ডিনেট। এবার আমাদেরকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ব্যবহার করে রান অন মানে বুঝছেন, রান অন মানে সেন্টেন্সের মাঝখানে আপনি ফুল স্টপ দিবেন না, প্রয়োজনীয় কনজাংশন ব্যবহার করেন নাই, টানা সেন্টেন্স লিখা গেছেন, অথবা যেই কনজাংশন দেওয়ার কথা সেটা নিয়ে দিয়ে আরেকটা দিবেন, দেওয়ার কথা অ্যান্ড দিয়ে রাখছেন, বাট দিতে হবে অ্যাজ, সিন্স বা বিকজ, আপনি দিয়ে রাখছেন অলদো বা দো। তো এগুলোকে রান অন সেন্টেন্স বলা হয়। এখানে তারা সাচ অ্যাজ, যেমন এই যে বলে দিয়েছে, এখানে কিন্তু তারা ফিক্সড করে বলে দিছে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে আপনাকে এই কাজটা করতে হবে। যেমন সাচ অ্যাজ, although, because, after, as, while, etc. এগুলো আপনি যে কোনোটা নিয়ে যুক্ত করতে পারেন। ওকে, আচ্ছা, একটা প্রশ্ন আমরা একটু দেখি। শ্রীলঙ্কা is in the middle of the process of launching a satellite of its own. শ্রীলঙ্কা নিজের একটা স্যাটেলাইট লঞ্চ করতে যাচ্ছে। বাংলাদেশ must not waste time. বাংলাদেশকে সময় নষ্ট করা যাবে না। তার মানে এই যে বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণের আগের এই প্যাসেজটা আসছিল 35তম বিসিএস, বুঝতেই পারতেছেন। হ্যাঁ, আচ্ছা, এইবার ইওর টার্ন। আমি দেখালাম আপনাদেরকে, আমরা এটা দুটো পার্টে করব। আমরা আজকের আলোচনায় যেটা দেখব, আমরা আজকে দেখব সেপারেটিং সেন্টেন্স। আমরা আজকে দেখব
সেপারেটিং সেন্টেন্স, আর নেক্সট ক্লাসে আমরা দেখব জয়নিং সেন্টেন্স। ঠিক আছে ডিয়ার, ইওর টার্ন। তো দেখেন আমি আপনাদেরকে আরেকবার বলে নেই বাবা, এই যে 38তম বিসিএস এ আসছিল কি ব্রেকডাউন মানে সেপারেট, তো আমাদেরকে সেপারেট করতে বলেছিল। তো আমরা আসেন 38তম বিসিএস এর আদলে এই কোয়েশ্চেনটাকে একটু সমাধান করি। তো আমরা এখানে এক নাম্বার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, ব্রেক ডাউন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু 5 সিম্পল সেন্টেন্সেস। তাহলে আমাদেরকে এই সেন্টেন্সটাকে ব্রেক ডাউন করতে বলা হয়েছে, মানে সেপারেট করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন তো এখানে কত 5 মার্ক দেওয়ার কথা হয়েছে। হ্যাঁ, আচ্ছা বাক্যটা আমরা একটু দেখি। এখানে কিন্তু বলা হয়েছে আবার দেখেন উইদাউট চেঞ্জিং দ্য মিনিং ইট কনভেইজ, এটার যেই মিনিংটা কনভে করছে এই প্যাসেজটা, সরি এই সেন্টেন্সটা যেই মিনিং দিচ্ছে, আপনি যখন এটাকে চেঞ্জ করবেন তখন কিন্তু মিনিংটা একই রকম থাকতে হবে। ওকে, আচ্ছা ধন্যবাদ, অনেকে যুক্ত আছেন। তো একটু একটু ট্রাই করতে হবে, দেখি পারেন কিনা। তো আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, রানা লিভিং ইন দিনাজপুর will meet me working in a shop situated near Narayanganj known as the Dandi of Bangladesh, known as the Dandi of Bangladesh। আচ্ছা এইটা আপনাদের মধ্যে দেখেন তো কেউ পারবেন নাকি, এইটা আপনাদের মধ্যে কেউ পারবেন নাকি একটু দেখেন তো প্লিজ। আপনাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো, একটু ট্রাই করেন, পারলে আলহামদুলিল্লাহ ভালো, না পারলে কোনো সমস্যা নাই। আচ্ছা আমি ডান্ডি বানানটা ভুল লিখছি, হ্যাঁ একটু চেক করলাম। ডান্ডি, ডান্ডি মানে হলো, ডান্ডিটা কি জিনিস? ডান্ডি হলো সিটি ইন স্কটল্যান্ড, সিটি ইন স্কটল্যান্ড। তাহেরা খাতুন না বাবা, বের হয়নি। আচ্ছা একটু চেষ্টা করি আমরা, দেখি কেউ পারে কিনা। আচ্ছা আসেন তার আগে আপনাদেরকে আমি একটা তথ্য দেখাই দিই। আপনাদের হয়তো মনে আছে রিলেটিভ প্রোনাউন, আমি সংক্ষেপে এগুলোকে বলবো আরপি, রিলেটিভ প্রোনাউন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজকে, এটা মনে হয় আপনাদের সাথে আলোচনা হয়েছে কিনা একটু বলেন তো বাবা। এই বিষয়টা কি আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম? একটু কমেন্ট করেন তো প্লিজ। রিলেটিভ প্রোনাউন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড করার নিয়ম, একটু কমেন্ট করতে হবে। হ্যাঁ, যারা আমার সাথে যুক্ত আছেন, আব্দুল আজিজ ভাই মাশাআল্লাহ, থ্যাংক ইউ। যারা আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো বাবা, এটা কি করাই ফেলছি নাকি এখনো করানো হয় নাই, একটু কমেন্ট করেন। এটাকে আপনি এভাবে বলতে পারেন যে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স থেকে বা কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম, এটাকেই বলা হয় রিডিউসড ফর্ম অফ ক্লজ। রাকিব মোল্লা ভাই বলতেছেন স্যার করার নাই, আই হোপ। আব্দুল আজিজ ভাই বলতেছেন করিয়েছি, রাকিব ভাই বলতেছেন করাই নাই। আচ্ছা আর যেই ভাই বোনেরা আছেন তারা একটু বলবেন রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মটা আপনারা করেছেন কিনা বা মনে পড়ে কিনা। আচ্ছা আমি মনে করায় দেই, দেখেন এই রুলটা হচ্ছে নাম্বার 1, প্রথমে অ্যান্টিসিডেন্ট এর পরবর্তী, দেখেন তো মনে পড়ে কিনা বাবা। প্রথমে অ্যান্টিসিডেন্টের পরবর্তী আরপি, আমি আর রিলেটিভ প্রোনাউন লিখলাম না, হ্যাঁ আরপিটি উঠে যায়, তাহলে প্রথম কাজ হচ্ছে আরপিটারে উঠায় দিতে হবে। আচ্ছা 2, অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়,
যারা আইএলটিএস এক্সাম দিবেন আপনারা যদি রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ দুই একটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার বাক্যের মান অনেক বেড়ে যাবে। এটা খুব হাই লেভেলের গ্রামার। হ্যাঁ, 3 অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের অ্যাক্টিভ ভয়েসে ভার্ব প্লাস আইএনজি যোগ হয়। ওকে, এবং 4 প্যাসিভ ভয়েসে V3 হয়। তাহলে এই তথ্যটা আপনাকে যে কোনো মূল্যে মুখস্থ করতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে করিয়েছিলাম, হ্যাঁ আমার মনে আছে, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডে আমি এই তথ্যটা দিয়েছিলাম। এটা খুব দুর্দান্ত একটা মারাত্মক টেকনিক বলতে পারেন আর কি। তাহলে আসেন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নেই। ধরেন আমি একটা বাক্য লিখতেছি যে রানা উইল কল মিস্টার স্যাম। রানা মিস্টার স্যামকে ডাকবে হু works in this factory। দেখেন আমরা লেখার সময় লিখি ফ্যাক্টরি, কিন্তু যত টরি আছে টরিগুলোর ও সাইলেন্ট থাকে, উচ্চারণ হয় ট্রি। আসমা, নো সমস্যা নাই বাবা। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, আপনাকে একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে। রানা উইল কল মিস্টার স্যাম, এই মিস্টার স্যাম এতটুকু হলো আমাদের অ্যান্টিসিডেন্ট। কেন অ্যান্টিসিডেন্ট? কারণ এই যে হু শব্দটা আপনারা তো জানেন, এগুলো পড়ানো হয়েছে। কারণ এই যে হু শব্দটা যারা পান নাই আমাকে একটু নক দিন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ক্লাসের। কারণ এই যে হু মানে হলো যে। আচ্ছা, আপনাদেরকে আরেকবার মনে করাই দেই, আপনারা হয়তো জানেন, না জানলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, সেটা হলো আপনি যদি কখনো এরকম দেখেন যে কোনো একটা নাউন অথবা প্রোনাউন এর ঠিক পরে দ্যাট চলে আসছে বাবা, হ্যাঁ দ্যাট অথবা কোনো ডব্লিউএস ওয়ার্ড চলে আসছে, যদি দেখেন দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে, সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা পূর্বের নাউনটাকে বোঝাচ্ছে। যদি পূর্বের নাউনটাকে বোঝায়, এক্ষেত্রে আমরা পূর্বের নাউন বা প্রোনাউনটাকে বলে ফেলি অ্যান্টিসিডেন্ট। আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের বাংলা হলো পূর্বপদ। আর তখন আমরা এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটাকে বলি আরপি, মানে রিলেটিভ প্রোনাউন। তাহলে একটু খেয়াল করুন তো, আমি যখন বললাম রানা উইল কল মিস্টার স্যাম, রানা মিস্টার স্যামকে ডাকবে। আচ্ছা, তাহলে এখানে এটা কিন্তু একটা নাউন, স্যাম হলো একটা নাউন। এবার এই যে নাউনের পরে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যদি বসে, দেখেন এখানে একটা ডব্লিউএস ওয়ার্ড বসে হু, এখানটা ডব্লিউএস ওয়ার্ড বসে কি বাবা? হু। এই হু এর বাংলা কি? যে। যে আমরা কি বলছি? ডব্লিউএস ওয়ার্ডটা বা দ্যাটটা যদি নাউনের পরে বসে ওই নাউনকেই বোঝায়, তখন সেটা রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। এই যে দেখেন হু মানে যে, যে মানে কে? মিস্টার স্যাম। তার মানে এইটা হয়ে গেছে আমাদের রিলেটিভ প্রোনাউন। ওকে, এটাকে রিলেটিভ প্রোনাউন বলার আরেকটা কারণ আছে, আমি আপনাদের একটু ভেঙে দেখাই। দেখেন এইখানে টোটাল বাক্য আছে 2টা, মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে খুব সুবিধা হবে। এখানে টোটাল বাক্য আছে 2টা। প্রথম বাক্যটা হচ্ছে রানা উইল কল মিস্টার স্যাম, রানা মিস্টার স্যামকে ডাকবে, এটা একটা বাক্য। আর দ্বিতীয় বাক্যটা হলো মিস্টার স্যাম ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি, মিস্টার স্যাম এই ফ্যাক্টরিতে কাজ করে। ফ্যাক্টরি মানে আমরা ফ্যাক্টরি বলি আর কি, উচ্চারণ হচ্ছে ফ্যাক্টরি, কারখানা। তাহলে এখানে কিন্তু বাক্য 2টা। দ্বিতীয় বাক্যটা হলো মিস্টার স্যাম ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি, প্রথম বাক্যটা হলো রানা উইল কল মিস্টার স্যাম। এই যে দুটো বাক্য, এই দুটো বাক্য এখন আলাদা আছে। তাহলে প্রথম বাক্যটা কি? রানা উইল কল মিস্টার স্যাম। দ্বিতীয় বাক্যটা কি? মিস্টার স্যাম ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি। এই যে আলাদা আলাদা বাক্য দুটোকে রিলেটেড করেছে কে? হু। যা আলাদা দুটো বাক্যকে রিলেটেড করে বা মানে রিলেটেড করে বা সংযুক্ত করে, তার নামই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লজটা, এইটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। প্রশ্ন করতে পারেন কেন অ্যাডজেক্টিভের কাজ করছে? কারণ আচ্ছা আমাকে একটু বলেন তো, এই ব্যাচে আমি কি ক্লজের ক্লাস নিয়েছি নাকি নিতে হবে? এই ব্যাচে কি ক্লজের ক্লাস নেওয়া হয়েছে নাকি নিতে হবে? আচ্ছা যাক, আমি এইখানে না পরে পোল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে আপনারা যদি বলেন নিতে হবে তাহলে নিব ক্লজ আর ফ্রেজের ক্লাস, আদারওয়াইজ আমি নিব না। হ্যাঁ, আচ্ছা, মানে রাইটিং কভার করবেন, মাগার ক্লজ আর ফ্রেজ চিনবেন না, বিপদে পড়ে যাবেন। তাহলে দেখেন তো, এই যে হু ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি, এতটুকু অংশ বা এতটুকু ক্লজ স্যাম সম্পর্কে ধারণা দিচ্ছে। যেই ক্লজ নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এবার জাস্ট আপনি হুটাকে তাড়ায় দেন,
সামনের অংশটাকে তাড়ায় দেন, তাড়ায় দিয়ে দেখেন তো এই বাক্যটা আপনার কাছে কি মনে হয়, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? বাবা এই বাক্যটা আপনাদের কাছে কি মনে হয়, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এই বাক্যটা কি মনে হয়, অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আচ্ছা যাক, আপনারা হয়তো পরবর্তীতে ক্লাস করে নেবেন, আমি আরেকটু আগে জানানো উচিত ছিল আমার। হ্যাঁ, আরিফুল ভাই বলতেছেন নেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে পোস্ট করবো না, আপনারা যেটা বলবেন মানে অধিকাংশের মতামতটা আমি মেনে নেব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু দেখেন বাবা, এতটুকু হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, স্যাম ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি। আমরা যদি শুধু এতটুকু বলি যে স্যাম ওয়ার্কস ইন দিস ফ্যাক্টরি, এইটা হলো অ্যাক্টিভ ভয়েস। এতটুকু বোঝার জন্য আমাদের রকেট সাইন্স জানার দরকার নাই। তাহলে এখন আমাদের কাজ হইতেছে আমরা এই রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটাকে রিডিউস করব। তাহলে প্রথমে কি হয়, অ্যান্টিসিডেন্টের পরের যে রিলেটিভ প্রোনাউন সেটা উঠে যায়, তাহলে আমরা হুটারে উঠায় দেব। এরপরে দেখেন অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, এখানে কোনো অক্সিলারি নাই, সো উঠার প্রশ্নই আসে না। অ্যাক্টিভ ভয়েস হলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে এই ওয়ার্কসটাকে কেটে দিয়ে আমার ওয়ার্কের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াইতেছে, আগে ছিল রানা উইল কল মিস্টার স্যাম, রানা মিস্টার স্যামকে ডাকবে যিনি এই ফ্যাক্টরিতে কাজ করে। এবার আগের অংশটা মানে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সেম থাকবে, আমরা বলবো রানা উইল কল মিস্টার স্যাম। এইবার আমরা যেহেতু অ্যাক্টিভ ভয়েস, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়ে লিখবো ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি। তাহলে দেখেন আগে ছিল ক্লজ, এখন হয়ে গেছে ফ্রেজ, আগে ছিল কমপ্লেক্স সেন্টেন্স, এখন হয়ে গেছে দেখেন সিম্পল সেন্টেন্স। ওকে, আচ্ছা রাকিব ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা তাহলে বাবা দেখেন প্রথমে বাক্যটার অনুবাদ করলে এটা এরকম ছিল যে রানা স্যামকে ডাকবে যে ফ্যাক্টরিতে কাজ করে, আর এই বাক্যের বাংলা হয়ে গেছে রানা একটা ফ্যাক্টরিতে কর্মরত বা একটা কারখানায় কর্মরত স্যামকে বা শামকে ডাকবে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এইবার আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, এটা আগেরটা ছিল আমাদের এক্সাম্পল এ, তাহলে এটা হবে বি। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আই নো দ্য নিউজ, আমি সেই নিউজটা জানি। নো না বলে হার্ড লিখি, শুনতে ভালো লাগবে। আই হার্ড দ্য নিউজ, আমি সেই নিউজটা শুনেছিলাম দ্যাট was published on the Daily Star, যেটা ডেইলি স্টারে পাবলিশ করা হয়েছিল। এই জায়গাটাতে একটু খেয়াল করেন তো বাবা, এখানে আমরা রিলেটিভ প্রোনাউন পেয়েছি কিনা। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন। থ্যাংক ইউ আসমা আহমেদ। তো দেখেন আই হার্ড দ্য নিউজ, আমি নিউজটা শুনেছিলাম, এটা একটা নাউন, এই পর্যন্ত কোনো সন্দেহ নাই। দ্যাট, এই দ্যাট মানে কি বাবা, এই দ্যাট মানে হলো যেটি। তো দেখেন তো এই যেটি মানে নিউজটারে বুঝাইতেছে না। আমরা একটু আগে বলেছি নাউন প্রোনাউনের পরে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যখন বসে আগেরটারই বোঝায় তখন সেটা রিলেটিভ প্রোনাউন হয় এবং যাকে বোঝায় সে অ্যান্টিসিডেন্ট হয়ে যায়। তার মানে এই নিউজটা হয়ে গেছে আমাদের অ্যান্টিসিডেন্ট। ওকে, এবার দেখেন তো দ্যাট ওয়াজ পাবলিশড অন দ্য ডেইলি স্টার। এখন আমরা দেখি এখানে দুটো বাক্য আছে কিনা। প্রথম বাক্যটা কি, আই হ্যাভ হার্ড দ্য নিউজ, আমি সংবাদটা শুনেছি, মুছে ফেললাম এই বাক্য। এবার দ্বিতীয় বাক্যটা কি হয়ে গেছে, দ্য নিউজ ওয়াজ পাবলিশড অন দ্য ডেইলি স্টার, সংবাদটা ডেইলি স্টারে প্রকাশ হয়েছিল বা ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। তার মানে বাক্য পাচ্ছে দুইটা। এবার দ্বিতীয় বাক্যটা দেখেন তো, আমরা যদি বলি দ্য নিউজ ওয়াজ পাবলিশড অন দ্য ডেইলি স্টার, দ্য নিউজ ওয়াজ পাবলিশড অন দ্য ডেইলি স্টার। এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে সেন্টেন্সে সাবজেক্টের কাজ ভার্ব করতে পারে না সেটা প্যাসিভ। এর মধ্যে পাবলিশ করার কাজ কি নিউজ করে না, তার মানে নির্দ্বিধায় এইটা একটা প্যাসিভ ভয়েস, নির্দ্বিধায় এইটা একটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এখানে একটু এবার খেয়াল করি, দেখেন এটা যেটা ছিল আই হার্ড দ্য নিউজ দ্যাট ওয়াজ, তাহলে আমরা এখানে বুঝে ফেলাইছি এইটা ছিল রিলেটিভ প্রোনাউন, এই যে দেখেন অক্সিলারি ভার্ব, এই যে দেখেন মেইন ভার্ব। তাহলে আমাদের কাজটা কি,
প্রথমে অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউনটা উঠে যায়, অক্সিলারি ভার্ব থাকলে সেটা উঠা যায়। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে রিলেটিভ প্রোনাউনটাকে তুলে দেব, অক্সিলারি ভার্ব আছে সেটাও তুলে দেব। এরপরে অ্যাক্টিভ হলে আইএনজি যোগ হয়, এটা তো অ্যাক্টিভ না, প্যাসিভ। প্যাসিভে V3 লিখতে হয়। আমরা এখানে V3 দেখেন দেয়াই আছে। তাহলে এবার এই বাক্যটা হয়ে যাইতেছে, কি হইতেছে দেখেন, এবার বাক্যটা হয়ে যাইতেছে I heard the news published on the Daily Star. ওকে ডিয়ার, আশা করি বুঝে ফেলাইছেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন প্রথম বাক্যটার বাংলা ছিল আমি সেই নিউজটা শুনেছি যেটা ডেইলি স্টারে প্রকাশ করা হয়েছিল। আর এখানে বলা হচ্ছে আমি ডেইলি স্টারে প্রকাশিত সংবাদটা শুনেছিলাম। ওকে, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কিভাবে বুঝবো যে, আপনি কিভাবে বুঝবেন, হ্যাঁ কিভাবে বুঝবো যে ক্লজ টি রিডিউসড করা হয়েছে? এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ভাই আমি কেমনে বুঝবো একটা ক্লজ যে রিডিউস করা হয়েছে? এটা আমি কি দেখা বুঝবো? ভাই এইটা বোঝার জন্য মারাত্মক একটা টেকনিক দেখায় দেই। দেখেন, আপনি যদি কখনো দেখেন যে একটা নাউন বা প্রোনাউন এরপরে কোনো অক্সিলারি ভার্ব নাই, খেয়াল করেন কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়াই আইএনজি যুক্ত ভার্ব অথবা V3 থাকলে ঝামেলা শেষ। এই তথ্যটা মাথায় রেখেন, ইনশাআল্লাহ জীবনে আর রিডিউস হয়েছে নাকি হয় নাই এটা বোঝা নিয়ে আপনার প্যারা নেওয়া লাগবে না। তাহলে কি বলা হচ্ছে, নাউন বা প্রোনাউনের পরে অক্সিলারি ভার্ব ছাড়া যদি দেখেন যে কোনো একটা অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব ছাড়াই হুট করে আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে বুঝবেন এখানে রিডিউস হয়েছে। ঠিক আছে, কিভাবে বুঝবো আমরা? আসেন আমরা এবার একটু এই প্রশ্নটাতে চলে যাই। তাহলে এই প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি, আমি এটাকে একটু ছোট্ট ছোট্ট করে লিখি, হ্যাঁ এটাকে ছোট ছোট করে লিখে নেই। আচ্ছা, ডান্ডি বানানটা একটু এখানে ভুল হয়ে গেছে, এটা আমি লিখে দিচ্ছি। ডান্ডি, আচ্ছা এবার আসেন। তাহলে আমরা কি বলছিলাম যে রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় কিভাবে বুঝবো? ভাই খুব সহজ। যদি দেখেন নাউন বা প্রোনাউনের পরে হুট কইরা কোনো কাজ কাম নাই, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, নাউন বা প্রোনাউনের পরে কোনো কাজ কাম নাই, V3 হয়ে গেছে, তাহলে বুঝবেন এটা রিডিউসড। যেমন দেখেন রানা লিভিং ইন দিনাজপুর, ভাই এটা কোনোদিন হয়, এটা হইতে পারতো রানা হু লিভস ইন দিনাজপুর হলে আমরা এটা মানতাম। স্যার আজকে তো ভোকাবুলারি ক্লাস নেওয়ার কথা ছিল। ইমরান ভাই আজকে না, ওই দিন নিতে চেয়েছিলাম, আমি স্লাইডটাতে একটু ঝামেলা হয়েছে আর কি। শীঘ্রই একটা না কয়েকটা ভোকাবুলারি ক্লাস নেবে ইমরান ভাই, রাগ করেন না, হ্যাঁ। আচ্ছা, এবং ভোকাবুলারির কিছু দুর্দান্ত টিপস এন্ড টেকনিক দেখাবো কিভাবে জাস্ট রুট দিয়ে আপনি একটা ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করতে পারেন। ওকে, আমার একটু সময় দিন ভাই। আচ্ছা, তাহলে দেখেন এই যে রানা নাউন, কোনো কথাবার্তা নাই, হুট করে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তার মানে এখানে রিডিউস হইতে পারে, আমরা বের করব। হ্যাঁ, এবার দেখেন মিম নাউন, এখানে দেখেন এমিজ আর ওয়াজ আর কিছু নাই, হুট করে এখানেও ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তার মানে রিডিউস হয়েছে। এরপরে দেখেন শপ মানে দোকান, এইটা একটা নাউন। এখন দেখেন দা শপ ইজ সিচুয়েটেড হইলে একটা কথা ছিল, কোনো এমিজ আর ওয়াজ আর কোনো অক্সিলারি ভার্ব নাই, হুট করে এখানে দেখেন V3 হয়ে গেছে। নারায়ণগঞ্জ, এইটা একটা নাউন, ঠিক আছে। এরপরে দেখেন এমিজ আর ওয়াজ আর কিছু নাই, হুট করে একটা V3 চলে আসছে, তার মানে এই যে দেখেন এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা এবং এইখানে একটা রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ আছে। তাহলে আমরা এটা কেমনে বের করব? আসেন, যেহেতু আইএনজি যোগ হয়েছে তাহলে আমরা বলতে পারি রানা হু
হু লিভস, তাহলে বাক্যটা ছিল এরকম, রানা হু লিভস ইন দিনাজপুর। এই হু উঠা গিয়া আইএনজি যোগ হয়ে গেছে। এবার দেখেন মিম, এই মিমের সাথে যেটা ছিল who works in a shop, এই যে দেখেন হু উঠে গিয়ে ওয়ার্কের সাথে আইএনজি যোগ হয়ে গেছে। শপ, এই শপের পরে যেটা ছিল ভাই এটা ছিল এরকম, শপের পরে কথাটা ছিল এরকম, হ্যাঁ আমি এটা নিচে লিখে দিচ্ছি, which is situated, কারণ শব্দ নিজে নিজে সিচুয়েট করে না, ওই যে রিলেটিভ প্রোনাউন উঠে গেছে, অক্সিলারি ভার্ব উঠে গেছে, প্যাসিভ, তাই V3 হয়ে গেছে। নারায়ণগঞ্জ, এবার দেখেন V3, তাহলে এটা ছিল which is known as the Dundee of Bangladesh। তার মানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো রিডিউসড হয়ে গেছে। এইবার এটারে আপনার আমার 5টা আলাদা আলাদা বাক্য বানানো জাস্ট চুটকির ব্যাপার, ঠিক আছে? আসেন তাহলে আমরা একটু ট্রাই করি আমরা পারি কিনা। তাহলে নাম্বার ওয়ান, আচ্ছা এখানে তো 1 দেয়া আছে, তাহলে আমরা এটাকে রোমান সংখ্যায় লিখি। রোমান সংখ্যায়, রানা লিভিং ইন দিনাজপুর, তাহলে আমরা বাক্যটাকে এইভাবে বলবো, রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার লিভস ইন দিনাজপুর। ওকে, এবার আচ্ছা পাশে লিখে দিই, না হলে জায়গা হবে না। 2 নাম্বার বাক্যটা উইল মিট মিম, তাহলে আমরা এখানে বলতে পারি হি উইল মিট মিম, হি উইল মিট মিম, সে মিমের সঙ্গে দেখা করবে, ফুল স্টপ। আর একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। মিম ওয়ার্কিং ইন আ শপ, তাহলে আমরা লিখবো 3 নাম্বার শি ওয়ার্কস ইন আ শপ, এই যা একটা বাক্য হয়ে গেছে। এবার দেখেন আ শপ সিচুয়েটেড ইন নারায়ণগঞ্জ, তাহলে আমরা যেহেতু একবার আ শপ বলে ফেলছি, দ্বিতীয়বার আর আ শপ বলার দরকার নাই। আমাদেরকে দ্বিতীয়বার বলতে গেলে হয় বলতে হবে দা শপ, অথবা বলতে হবে ইট ইজ সিচুয়েটেড ইন নারায়ণগঞ্জ। এবার দেখেন নারায়ণগঞ্জ ইজ নোন অ্যাজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ, এই যে হয়ে গেছে 5টা বাক্য। সংক্ষেপে এনজি লিখলাম বাবা, হ্যাঁ, নারায়ণগঞ্জ ইজ নোন অ্যাজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ, এই যে বাক্য শেষ। আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। দেখেন তো কারো কোনো প্রশ্ন আছে কিনা। আই হোপ এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন নাই ইনশাল্লাহ। ওকে ম্যান, এইবার আসেন তাহলে আমরা টিপস এন্ড ট্রিক্সটা ধরে ফেলছি। নাও ইটস ইওর টার্ন। 2 নং সেন্টেন্স, এটা আপনার পালা, দেখি আপনি করতে পারেন কিনা। এটা আপনার পালা। কি বলা হচ্ছে? ব্রেক ডাউন দ্য ফলোইং সেন্টেন্স into 5 simple sentence। এখানেও 5টা দেওয়া হয়েছে তাই না? Without changing the meaning it conveys, 5টা সিম্পল সেন্টেন্স বানাতে বলা হয়েছে। তাহলে আমরা ওই যে আগে বলছিলাম চেনার উপায়, হ্যাঁ আমি যেখানে লিখে দিচ্ছি চেউ, আমরা কেমনে চিনবো? ওই যে বলছি ভাই, যদি দেখেন নাউনের পরে V3 আছে, অথবা যদি দেখেন নাউনের পরে অক্সিলারি ভার্ব নাই, সরাসরি আইএনজি যুক্ত ভার্ব আছে, তাহলে বুঝবেন রিডিউস হয়ে গেছে। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে কমা দিয়েও রিডিউস হয় কিন্তু। যেমন দেখেন তানিয়া হু ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10, এই হু ইজটা উঠা গিয়া এখানে কমা মানে অ্যাপোজিশন হয়ে গেছে। বড় বুক, তাহলে এই যে দেখেন বুক একটা নাউন, এই নাউনের পরে কোনো কথাবার্তা নাই, V3 চলে আসছে। বাই হুমায়ুন আহমেদ ফ্রম আ শপ, এই যে শপ আবার একটা নাউন, লোকেটেড ইন নিউ মার্কেট, এই যে দেখেন V3 চলে আসছে। তার মানে এখানে রিডিউস হয়েছে 2টা, আর এখানে এই কমা তুলে দিয়ে হু ইজ লিখলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আসেন আমরা 4টা সিম্পল সেন্টেন্স বানাই। তানিয়া স্টুডেন্ট অফ ক্লাস 10, তাহলে আমরা কি বলবো? তানিয়া ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 10 ড্যাশ বড় বুক, তাহলে আমরা কি লিখবো? এটা 2 নাম্বার সেন্টেন্স আমাদের, শি বড় বুক, ফুল স্টপ। এইবার দেখেন যে রিডিউস হয়ে গেছে, কিন্তু এখন আর আ বুক বলা যাবে না। তাহলে আমরা যেহেতু প্রথমবার বই সম্পর্কে বলছি, দ্বিতীয়বার বই সম্পর্কে বলতে গেলে আমাদেরকে বলতে হবে হয় দা বুক, অথবা বলতে হবে ইট।
It was written by Humayun Ahmed. It was written by হুমায়ুন আহমেদ। আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের তিনটা বাক্য হয়ে গেছে, ড্যাশ আর সব। আচ্ছা, যেহেতু এই কথাটা বাদ গেছে তাহলে আমরা লিখবো 4 নাম্বার, she bought, bought শব্দটা আছে না, হ্যাঁ, she bought it from a shop, from a shop। এই যে আমি প্রয়োজন অনুযায়ী বড় নিলাম। যদি 4টা চাইতো তাহলে আমি এই যে হুমায়ুন আহমেদের সাথে এতটুকু রাখতাম। এইবার দেখেন 5 নাম্বার, দা শপ। কেন দা আসলো? কারণ প্রথমবার কোনো নাউন থাকলে এরপরে ওই নাউনটা যতবার থাকে ততবার তার পূর্বে আমাদেরকে দা লিখতে হয়। ওকে, আরিফুল ইসলাম ভাই লিখছেন, ওয়াও, থ্যাংক ইউ আরিফুল ভাই। এগুলো আপনাদেরকেও ব্যবহার করা শিখতে হবে ভাই, ঠিক আছে। দা শপ ইজ লোকেটেড ইন নিউ মার্কেট। দোকানটা নিউ মার্কেটে অবস্থিত। ওকে মাই ডিয়ার, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আপনারা ভালো বুঝতেছেন। এইবার আসেন 3 নাম্বার। এই 3 নাম্বারটা আমি আর না করে দেই, ঠিক আছে। এই 3 নাম্বারটা আমি না করে বরং আপনারা একটু করে দেন। ব্রেক ডাউন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু 5 সিম্পল সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সটাকে 5টা সিম্পল সেন্টেন্সে ভাগ করবেন। 5 না, সরি, হ্যাঁ 3, এটা 3, এটা হবে 3 সিম্পল সেন্টেন্সেস, কারণ এখানে 3 মার্ক, হ্যাঁ, এখানে 3 মার্কস আছে, সো 3টা হবে। এটা আপনারা করবেন। রফিক ড্রাইভিং হিজ ফাদার্স কার, রফিক ড্রাইভিং হিজ ফাদার্স কার picked up his cousin from the airport that was built during the British period. ওকে, এইটা থাকলো আপনাদের পালা ভাই। আচ্ছা, এই আরিফুল ইসলাম ভাই, মাশাআল্লাহ স্যার, এই টপিককে কোনো কিছু বাদ দিয়েন না, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে। রাকিব মোল্লা ভাই বলতেছেন, ভাই এটা একটা মারাত্মক টপিক, মানে আমি জানি না আপনারা আমার বিশ্বাস করবেন কিনা, বিশ্বাস করা উচিত। দেখেন ইংরেজি পত্রিকায় এই আইটেমগুলো নিউজ পেপারে বেশি থাকে, নিউজ পেপারে এগুলো থাকবেই। এই নিউজ পেপারে এগুলো থাকেই বলে আমাদের ভাই বোনেরা নিউজ পেপার পড়তে গেলে এই জায়গাতে বিপদে পড়ে যায়, বুঝে উঠতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তো আমি আজকে আপনাদেরকে দেখালাম জয়নিং, আমি মানে সরি, আমি আজকে দেখালাম সেপারেটিং। আমরা নেক্সট ক্লাসে দেখবো এটাকে কিভাবে জয়নিং করাইতে হয়, ঠিক আছে ডিয়ার। তাহলে আমি আজকে আর খুব বেশি বড় করে টানলাম না, আজকের ক্লাসটা একটু ছোটই নিয়েছি আর কি। এটা আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম। আমি আরেকটা, হ্যাঁ, আরেকটা হোমওয়ার্ক আমি গ্রুপে দিয়ে দেব, আরেকটা হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ, এগুলো আপনারা একটু করে আমাকে জমা দিবেন ভাই। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, অবশ্যই জমা দিবেন ভাই। যারা জমা দিবেন তাদের ভালো হবে, যারা দিবেন না তাদেরও ভালো হবে ইনশাল্লাহ। আমি কারো খারাপ চাই না, আল্লাহ আপনাদের সবাই ভালো রাখুক ইনশাল্লাহ, ঠিক আছে বাবা। ওকে, ভালো থাকেন তাহলে। আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে, তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। দেখা হবে না, আগামী পরশু দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। টিল দেন, আল্লাহ হাফেজ।